ওয়েলকাম টু ডিসকভার অ্যান্ড কানেক্ট চ্যানেল। আজকে আরও একটা গ্রন্থ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। গ্রন্থটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন, কল্পবিজ্ঞান রচনা সমগ্র, এক হেমেন্দ্র কুমার রায়ের লেখা। সম্পাদনা ও টিকা প্রদোষ ভট্টাচার্য। এটি দুটি খণ্ড আছে, তার মধ্যে এইটি প্রথম খণ্ড। এখন লেখক হিসাবে হেমেন্দ্র কুমার রায়ের পরিচিতি সর্বজন বিদিত। এমন কোনো বাঙালি পাঠক বা পাঠিকা সম্ভবত পাওয়া যাবে না যিনি হেমেন্দ্র কুমার রায়ের নাম শোনেননি বা তাঁর বিষয়ে কিঞ্চিত অবগত নন। এটা সম্ভব না। কিন্তু হেমেন্দ্র কুমার রায়কে লেখক হিসেবে আমরা সাধারণভাবে রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার ইত্যাদি গল্প লেখক হিসেবেই জানি। কিন্তু যারা আরেকটু সংবাদ রাখেন তারা জানেন যে হেমেন্দ্র কুমার রায় সাহিত্যের নানা দিকে বিচরণ করেছেন। তিনি শিশু সাহিত্যের জগতে আসেন তুলনায় কিঞ্চিত পরে। প্রথমে তিনি অধুনা প্রচলিত ধ্যান ধারণা অনুযায়ী বয়স্ক পাঠ্য লেখক ছিলেন বা সেই ধরনের লেখা লিখতেন। সেই সব লেখা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল পাঠক মহলে। যারা তৎকালীন লেখার বিষয়ক সংবাদ রাখেন তারা এই বিষয়ে অবশ্যই অবগত। কিন্তু 1923 সাল থেকে তিনি প্রায় পাকাপাকিভাবে কিশোর সাহিত্যের জগতে পদার্পণ করেন। যদিও তার আগেই তিনি কিছুটা ছোটদের গল্প লেখার জগতে পদার্পণ করেছিলেন, কিন্তু যখের ধন তাকে এমন এক সম্মান, আকাঙ্ক্ষা ইত্যাদি এনে দেয় যে তিনি ছোটদের গল্প জগতেই বাকি জীবনটার অধিকাংশ সময় বিচরণ করতে থাকেন। তো হেমেন্দ্র কুমার রায় কিন্তু কেবল লেখক রূপেই যে পরিচিত এমন নন। যারা আরেকটু সংবাদ রাখেন তারা প্রত্যেকেই জানেন যে হেমেন্দ্র কুমার রায় যেমন লেখক ছিলেন তেমনই তিনি ছিলেন একজন গীতিকার। তিনি সুরকারও ছিলেন, যদিও সেই হিসেবে তার তেমন নাম পাওয়া যায় না, তবে সুর সম্পর্কে তার ধারণা ছিল এটুকু জানা যায়। তিনি নৃত্য পরিচালক হিসেবেও কাজ করেছেন। তিনি খুব ভালো চিত্রকর ছিলেন, ছবি আঁকতে পারতেন, আর্ট যথেষ্ট ভালো বুঝতেন। এছাড়াও তার আরো অনেক গুণ ছিল যেগুলো সম্পর্কে আমরা হয়তো সেইভাবে অবগত নই। তা এই ক্ষেত্রে বুঝতে পারছেন যে কি অসাধারণ প্রতিভা এই মানুষটির মধ্যে নিহিত ছিল। কিন্তু তাকে তো আমরা প্রধানত লেখক হিসাবেই চিনি, বিশেষত রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার লেখক হিসাবে। কিন্তু লেখার যে নানা দিকে তিনি বিচরণ করেছেন, যেমন ঐতিহাসিক রচনা, সামাজিক রচনা, তেমনি কল্পবিজ্ঞান জগতেও তার অবদান কম নয়। তিনি প্রধানত শিশুপাঠ্য কল্পবিজ্ঞান লিখেছেন বটে, কিন্তু তার রচিত কল্পবিজ্ঞান বা সর্বক্ষেত্রে আমি কল্পবিজ্ঞান বলবো না, কিছুটা সায়েন্স ফিকশন না বলে সায়েন্টিফিক ফ্যান্টাসিও বলা যেতে পারে, কিছুটা কল্পবিজ্ঞান নির্ভর রচনা, ঠিক সেই অর্থে কল্পবিজ্ঞানও নয়, কিন্তু সেগুলোকে বর্তমানে আমরা সাধারণত কল্পবিজ্ঞানের কাতারেই ফেলে থাকি। সেই ধরনের রচনা করে তিনি যেমন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তেমনি বহু মানুষ এগুলো পড়ে আনন্দ পান। তার রচনার লিখন শৈলী ও উপজীব্য দুই ছিল অত্যন্ত বিস্ময়কর। বাংলা সাহিত্যে যদি কল্পবিজ্ঞান রচনাকারের নাম বলা যায়, প্রকৃত অর্থে কল্পবিজ্ঞান, সায়েন্টিফিক ফ্যান্টাসিকে আমরা বাদ দিচ্ছি, সেই ক্ষেত্রে
লেখকের সংখ্যা কিন্তু খুব বেশি হবে না, হাতে গোনা কয়েকজন হবে। যেমন একজন ছিলেন ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, যেমন একজন প্রেমেন্দ্র মিত্র, সেই কাতারেই আমরা হেমেন্দ্র কুমার রায়কেও ফেলতে পারি। তো এত কথা বলার প্রধান কারণ হলো যে হেমেন্দ্র কুমার রায়কে আপনারা সাধারণত গল্পবিজ্ঞান গল্প উপন্যাসের রচয়িতা হিসাবে জানেন না, সেই কারণেই এই ভূমিকাটা আমাদের করা প্রয়োজন হলো। এইবার আসুন গ্রন্থের মধ্যে আমরা প্রবেশ করব। গ্রন্থটি প্রকাশ করেছে কল্পবিশ্ব পাবলিকেশনস। বর্তমানকালে কল্পবিশ্ব পাবলিকেশনস অত্যন্ত সুপরিচিত কল্পবিজ্ঞান গ্রন্থ প্রকাশের জন্য। এখন যে প্রদোষ ভট্টাচার্য মহাশয় এই গ্রন্থটি সম্পাদনা করেছেন এবং টিকা সংযোজন করেছেন, প্রদোষবাবু দীর্ঘদিনের হেমেন্দ্র গবেষক। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব ইংরাজি ভাষার অধ্যাপক, কিন্তু তিনি বাংলা সাহিত্যকে অত্যন্ত ভালোবাসেন, বাংলা সাহিত্য চর্চা করেন এবং তার ফলশ্রুতি স্বরূপ আমরা তার কাছ থেকে এমন এক অসাধারণ সম্পাদিত গ্রন্থ উপহার পেয়েছি। এখন কেন এই গ্রন্থটাকে অসাধারণ বলছি বা তার সম্পাদনার এই প্রশংসা করছি, সেটা জানতে গেলে আমাদের গ্রন্থের মধ্যে প্রবেশ করতে হবে এবং অবশ্যই এই গ্রন্থ পাঠ করতে হবে। তো গ্রন্থ সম্পর্কিত তথ্যাবলী আপনারা এইখানে দেখতে পাচ্ছেন। যারা এই গ্রন্থ সংগ্রহ করতে চান, ক্রয় করতে চান, তারা অবশ্যই এখান থেকে সেটি সংগ্রহ করতে পারেন। অন্যান্য গ্রন্থের মতো আমরা আবার বলছি যে এই গ্রন্থের প্রমোশন করা আমাদের কোনো উদ্দেশ্য নয়। এত এক অসাধারণ গ্রন্থ আমাদের হাতে এসছে, সেই তথ্যটি অন্যান্য মানুষজনের কাছে শেয়ার করা আমরা মনে করেছি এটা প্রয়োজন, সেই কারণেই এই তথ্যটা আমরা শেয়ার করছি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্রন্থ পাঠ করলে এমন কোনো মানুষ নেই বা পাঠক পাঠিকা নেই বলা ভালো যারা উপকৃত হবেন না বা আনন্দিত হবেন না। প্রদোষবাবু সম্পাদকের যে কথাগুলি লিখেছেন প্রত্যেকটাই কথাই অত্যন্ত সত্য এবং গুরুত্বপূর্ণ। আমরা বাংলা সাহিত্য যারা পাঠ করি তারা বুঝতে পারবো যে বাংলা সাহিত্যের পরবর্তীকালে লেখকগণ হেমেন্দ্র কুমার রায়ের কাছে কত পরিমাণে ঋণী। এরপরে আসছে প্রকাশকের কথা। কল্পবিশ্ব পাবলিকেশন যে গ্রন্থটি প্রকাশ করেছেন তারা তাদের কথা লিখেছেন এবং এরপর আসছে আমরা সূচিপত্রে। এখন হেমেন্দ্র কুমার রায়ের কল্পবিজ্ঞান রচনাগুলি যতটা পারা যায় সেইভাবে কালানুক্রমিকভাবে বা ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো হয়েছে এবং এটি সম্পাদকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা অত্যন্ত যত্ন সহকারে প্রদোষবাবু পালন করেছেন। এটা দেখলে বোঝা যায় যতটা তার পক্ষে সম্ভব হয়েছে, কারণ হেমেন্দ্র কুমার রায়ের বহু লেখারই সঠিক প্রকাশ তথ্য পাওয়া অত্যন্ত কঠিন এবং একাধিক সময়ে এগুলি একাধিক গ্রন্থে যখন ছাপা হয় তখন সেক্ষেত্রে কোনো কোনো সময় কিছুটা পরিবর্তিত আকারেও ছাপা হয়, যার ফলে নিশ্চিতভাবে প্রথম প্রকাশকাল বা প্রকাশ তথ্য সবসময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু যতটা পারা যায় এইখানে সেই চেষ্টা করা হয়েছে বলেই আমরা দেখেছি।
প্রথম খণ্ডের সূচিপত্র যদি আমরা দেখি, তাতে যে গল্প উপন্যাসগুলি রয়েছে সেইগুলি হলো মেঘদূতের মর্তে আগমন, ময়নামতির মায়াকানন, নীল সায়রের অচিনপুরে, হিমালয়ের ভয়ঙ্কর, অসম্ভবের দেশে, মান্ধাতার মুল্লুকে, গুহাবাসী বিভীষণ, বনের ভেতরে নতুন ভয় এবং পিশাচ। এইগুলির মধ্যে মান্ধাতার মুল্লুকে পর্যন্ত যে কটি রচনা রয়েছে সেইগুলি উপন্যাস, পরের তিনটি হলো গল্প। তো আসুন আমরা গ্রন্থের মধ্যে কিঞ্চিত প্রবেশ করি এবং গল্প উপন্যাসগুলির কথঞ্চিত পরিচয় লাভ করি। মেঘদূতের মর্তে আগমন, এটি আপনারা দেখতেই পাচ্ছেন, একটি প্রকাশ তথ্য দেওয়া হয়েছে। যদিও এইগুলি গ্রন্থ হিসাবে যখন প্রকাশিত হয়েছিল সেই তথ্য, তার পূর্বেও তার রচনাগুলি প্রধানত কোনো না কোনো পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। মেঘদূতের মর্তে আগমনও মৌচাক পত্রিকায় একদা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে উপন্যাসটি আরম্ভ হয়েছে এবং উপন্যাসটির যে আরম্ভ, এইটি অত্যন্ত চিত্তাকর্ষক। আপনারা যদি প্রথম কয়েকটি লাইন পড়েন, সেই ক্ষেত্রে দেখবেন যে প্রথম কয়েকটি লাইনই আপনাদেরকে আকর্ষণ করবে যে তার পরবর্তী বিষয় জানার জন্য। এর পরবর্তী বিষয় জানতে গেলে অবশ্যই আপনাদের এই গ্রন্থ পাঠ করতে হবে। আমরা এর বেশি আর কিছু বলছি না এই কারণে, কারণ এই এমনই এক অসাধারণ গ্রন্থ, প্রতিটা পড়তে আপনারা নতুন নতুন রহস্য রোমাঞ্চ খুঁজে পাবেন, যেটা আমরা বললে আপনারা পাঠ করার সময় সেই রহস্য রোমাঞ্চ কিছুটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা এর বেশি আর কিছু বলতে চাইছি না। কিন্তু এটি কল্পবিজ্ঞান গল্পের জগতে, বিশেষত বাংলা কল্পবিজ্ঞান গল্পের জগতে অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর গ্রন্থ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই প্রত্যেকটি গ্রন্থের সঙ্গে প্রদোষবাবু প্রদত্ত টিকা, এবং এই টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবকটি টিকা আপনাদের দেখাতে পারবো না, একাধটি টিকা দেখালাম এই যাতে আপনারা বুঝতে পারেন যে কি পরিমাণ পরিশ্রম সম্পাদককেও করতে হয়েছে, তবে তিনি এরকম একটি অসাধারণ গ্রন্থ আমাদেরকে উপহার দিতে পেরেছেন। এরপরে আসে ময়নামতির মায়াকানন। এই ময়নামতির মায়াকানন গল্পটি বা উপন্যাসটি অত্যন্ত বিখ্যাত একটি রচনা অবলম্বনে লেখা। রচনাটি স্যার আর্থার কোনান ডয়েলের, কিন্তু এটি তার যে নকল সেটা কিন্তু নয়, তার ছায়া অবলম্বনে রচিত। এবং হেমেন্দ্র কুমার রায় অনেক তার রচনায় বিদেশি গল্প উপন্যাসের ছায়া অবলম্বনে রচনা করেছিলেন, এবং উনি সেই তথ্য দিয়ে দিতেন কোন গল্প বা উপন্যাস থেকে তিনি অনুপ্রাণিত হয়ে সেই রচনা করেছেন। দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে অধিকাংশ প্রকাশক তার গল্প বা উপন্যাস প্রকাশকালে সেই তথ্যগুলি সংযোজন করেন না বা সেগুলোকে বাদ দিয়ে দেন, যার ফলে বহু পাঠকই যারা হেমেন্দ্র কুমার রায় সম্পর্কে বিন্দুমাত্র অবগত নন, তারা তাকে প্ল্যাজিয়ারিজম বা কুম্ভিলক বৃত্তির
অভিযোগে অভিযুক্ত করেন, কিন্তু তাদের ধারণা নেই যে হেমেন্দ্র কুমার রায় এমন এমন গল্প উপন্যাস রচনা করেছেন, এমন এমন লেখক লেখিকার গল্প উপন্যাস অবলম্বনে তারা সকলেই কিন্তু ইংরাজি সাহিত্যের লেখক বা লেখিকা নন। তারা অনেক ক্ষেত্রে অন্যান্য ভাষার সাহিত্যের লেখক লেখিকা, যাদের নাম তিনি যদি না জানিয়ে দিতেন আমরা অনেক সময় জানতেই পারতাম না তাদের কথা। সেই ক্ষেত্রে তাকে প্ল্যাজিয়ারিজম বা কুম্ভিলক বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা কতটা হাস্যকর সেইটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তবুও আমরা এই কথা বলে রাখলাম, কারণ বহু মানুষ তো এই বিষয়টা জানেন না। তাদেরকে জানানো আমাদের উদ্দেশ্য যে এমনভাবে কোনো একজন লেখককে সহসা বা অকস্মাৎ প্ল্যাজিয়ারিজম বা কুম্ভিলক বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা অনুচিত। আমরা আপনাদের কেবল আর কয়েকটি পাতা দেখাবো মাত্র, কারণ সব পাতা দেখানো সম্ভব নয়, প্রয়োজনও নেই। কিন্তু আপনারা এই কটি পাতা দেখেই বুঝতে পারছেন, পৃষ্ঠাগুলো যদি আপনারা লক্ষ্য করেন যে কত তথ্য দেওয়ার প্রয়াস করেছেন সম্পাদক, এবং তিনি সম্পাদক হিসেবে যদি 10-এ নম্বর দেওয়া যায় তিনি 10-এ অবশ্যই 10 পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি তার সর্বোপরি যত সম্ভব সমস্ত প্রয়াস এখানে ঢেলে দিয়েছেন এরকম একটি গ্রন্থ সম্পাদনা করতে। প্রত্যেকটি গল্প উপন্যাসই আপনারা নূতনত্বের ছোঁয়া দেখতে পাবেন, এবং যে মূল গল্প থেকে হেমেন্দ্র কুমার রায় অনুপ্রাণিত হয়ে এই ধরনের গল্প উপন্যাস রচনা করেছেন তিনি কিন্তু কখনোই তাকে সম্পূর্ণরূপে ফলো করেননি। অনেকটাই তিনি ভারতীয় বা বাঙালি পরিবেশ নিয়ে এসছেন যতটা সম্ভব হয়েছে, কারণ অনেক ক্ষেত্রেই তার চরিত্রগুলি বাঙালি, প্রায় সর্বক্ষেত্রেই তার চরিত্রগুলি বাঙালি। সেই জন্য বিশেষত বিমল কুমার, জয়ন্ত মানিক, এদের নাম তো আমরা সবাই জানি। তো সেই চেষ্টাটাই তিনি করেছেন যাতে তার একটি বাংলা ভার্সন তিনি আমাদেরকে উপহার দিতে পারেন। তো এখানে সবগুলোতেই তিনি যতটা পেরেছেন টিকা সংযোজন করেছেন। তো গ্রন্থটি পড়লে আপনারা কখনো তো হতাশ তো হবেন নাই, উপরন্তু আপনারা অবশ্যই সমৃদ্ধ হবেন। গল্প বিশ্বের বই পাওয়ার ঠিকানা রয়েছে, আপনারা এখানে দেখতেই পারেন, তারা তাদের ডিটেল দিয়েছেন। যারা এই গ্রন্থ সংগ্রহ করতে চান তারা অবশ্যই এখান থেকে গ্রন্থ সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ড এইখানেই সমাপ্ত হলো, এইবার আসবে দ্বিতীয় খণ্ড। কল্পবিজ্ঞান রচনা সমগ্র 2, হেমেন্দ্র কুমার রায়, সম্পাদনা ও টিকা প্রদোষ ভট্টাচার্য মহাশয়। দ্বিতীয় খণ্ডের সম্পাদকীয় আপনারা দেখতে পাচ্ছেন। একটি কথা আপনাদের বলে দিই, আপনারা অনেকেই মনে করেন যে এশিয়া পাবলিশিং কোম্পানি প্রকাশিত হেমেন্দ্র কুমার রায় রচনাবলীর 32টি খণ্ড সংগ্রহ করলেই হেমেন্দ্র কুমার রায় সকল রচনা সম্ভবত সংগৃহীত হয়ে যায়, কিন্তু তা কোনো অংশেই সঠিক নয়। এশিয়া পাবলিশিং কোম্পানি যে 32টি খণ্ড প্রকাশ করেছে হেমেন্দ্র কুমার রায় রচনাবলীর, তাতে আমাদের ধারণা অনুসারে তার অর্ধেক রচনাও
সংগৃহীত হয়নি। তার বহু বহু রচনা আজও সংগ্রহের বাইরে রয়ে গেছে। সেইগুলি যদি সংগ্রহ করে তার প্রকৃত সমগ্র প্রকাশ করা যায়, তাহলে বাংলা সাহিত্য অবশ্যই সমৃদ্ধ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা দেখতে পাচ্ছেন সম্পাদকীয়তে তিনি বেশ কিছু এশিয়া পাবলিশিং কোম্পানির প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলী অসম্পূর্ণতা সম্পর্কে উল্লেখ করেছেন। তিনি কেবল যে গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে তার উপরই এই কথা বলেছেন, কিন্তু অন্যান্য অনেক রচনার ক্ষেত্রে এই কথা সত্যি যে হেমেন্দ্র কুমার রায় রচিত রচনা যা এশিয়া পাবলিশিং কোম্পানি প্রকাশ করেছে, বহু ক্ষেত্রে তার অনেক সমস্যা আছে। বহু ক্ষেত্রে পুরাতন বানানকে পরিবর্তিত করা হয়েছে, বহু ক্ষেত্রে তার অনেক অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে, মানে সেটা ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত বলা অত্যন্ত কঠিন। এই ধরনের বহু সমস্যা আছে। সেই জন্য আমাদের মনে হয় যে হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলী পুনঃপ্রকাশ হওয়া প্রয়োজন। অতঃপর আসি তার এই কল্পবিজ্ঞান সমগ্রের দ্বিতীয় খণ্ডের সূচিপত্রে। তার সূচিপত্রে যে রচনাগুলির নাম উল্লেখ রয়েছে তা হল জয়ন্তের কীর্তি, কাচের কফিন, নবযুগের মহাদানব, মানুষের গড়া দৈত্য, মানব দানব, অদৃশ্য মানুষ, প্রশান্তের আগ্নেয়দ্বীপ, অমানসিক মানুষ, মানুষের প্রথম অ্যাডভেঞ্চার। এইগুলি মূলত উপন্যাস এবং বড় গল্প। এখন আমরা যদি এই গ্রন্থের ভেতরে প্রবেশ করি, প্রথমেই দেখব জয়ন্তের কীর্তি। এইখানে আপনারা দেখতে পাবেন যে একটি ঘরোয়া পরিবেশ থেকে ডিটেকটিভ জয়ন্তের এই গল্প বা উপন্যাস আরম্ভ হচ্ছে। অত্যন্ত চিত্তাকর্ষক এই আরম্ভ। এটা শুনলেই বুঝতে পারবেন যে প্রথম প্যারার পরবর্তী লাইন লেখা রয়েছে, এমন সময় মানিকলাল ঊর্ধ্বশ্বাসে সেখানে ছুটে এসে বললে, জয় জয়। আপনারা বুঝতে পারছেন যে কেমন একটা উত্তেজনামূলক শুরু। তো সাধারণভাবে তো কল্পবিজ্ঞান গল্প এমনভাবে শুরু হয় না, অবশ্য হতেও পারে, লেখকের লেখন শৈলীর উপর নির্ভর করে, কিন্তু এটি শুধু তো কল্পবিজ্ঞান গল্প না, এটা ডিটেকটিভ গল্প বটে। কল্পবিজ্ঞান নির্ভর একটি ডিটেকটিভ গল্প। এই ধরনের লেখা কিন্তু অত্যন্ত অল্প বাংলা সাহিত্যে, কল্পবিজ্ঞান নির্ভর ডিটেকটিভ গল্প। এই ধরনের গল্প সম্পর্কে জানতে গেলে অবশ্যই আপনাদের এই গ্রন্থ পাঠ করতে হবে। প্রকাশ তথ্য ইত্যাদি অনেক কিছুই দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। অতঃপর এই কাচের কফিন, এই গল্পটি কোনো জায়গায় কাচের কফিন লিখিত আছে, কোনো জায়গায় কাঁচের কফিন লিখিত আছে। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি না কোনটি হেমেন্দ্র কুমার রায় লিখেছিলেন নিজে। চন্দ্রবিন্দুটা সংযোজিত ছিল সর্বপ্রথমে না নেই, সেটা নিশ্চিতভাবে বলা কঠিন, কিন্তু নানা জায়গায় নানা কথা দেখা যায়। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাচের কফিন লেখা রয়েছে, কিন্তু আর এক জায়গায় কাঁচের কফিনও লেখা রয়েছে, বা অনেক জায়গায় কাচের কফিন এই নামে লিখিত হয়েছে। তো এই বড় গল্প, এটিও অত্যন্ত চিত্তাকর্ষক একটি গল্প, এবং আপনাদের পড়লে অবশ্যই ভালো লাগবে, কোনো সন্দেহ নেই। তার হেমেন্দ্র কুমারের এমন কোনো লেখাই পাওয়া যায় না যা আপনাদেরকে আকর্ষণ করবে না। অতঃপর আমরা আরো কয়েকটি তার লেখা দেখি, যেমন
নবযুগের মহাদানব, এটা খুব ইন্টারেস্টিং লেখা। তারপর আসে মানুষের গড়া দৈত্য। দেখুন, প্রচ্ছদেই রয়েছে বাংলায় ফ্র্যাঙ্কেনস্টাইন। উনি ফ্র্যাঙ্কেনস্টাইন যারা উপন্যাসটি পাঠ করেছেন, মেরি শেলির লেখা, পিবি শেলির স্ত্রী, এটিকেই বিশ্বের প্রথম কল্পবিজ্ঞান রূপে ধরা হয়ে থাকে। কিন্তু হেমেন্দ্র কুমার রায় তার অনুবাদ এটা করেননি, তার ছায়া অবলম্বনে বাংলা ভাষায় এক উপন্যাস রচনা করেছেন, যেটি যদি আপনারা আগে না পড়ে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই এটিকে একটি মৌলিক বাংলা উপন্যাস রূপেই গ্রহণ করবেন, তা নিশ্চিতভাবে বলা যায়। এতই সুন্দর তার এই রচনা। আসলে মহান সাহিত্যিকদের একটি গুণ থাকে, তারা যেদিকেই পদার্পণ করুন না কেন বা যেদিকেই হস্তক্ষেপ করুন না কেন, তারা এক অনবদ্য সাহিত্য পাঠক পাঠিকাদের উপহার দিয়ে থাকে। এরপরে আসে মানব দানব, যেটিও কিনা একটি বিখ্যাত ইংরাজি ভাষার কল্পবিজ্ঞান রচনা অবলম্বনে রচিত, কিন্তু এটিও তার হাতে পড়ে প্রায় এক বাংলা মৌলিক উপন্যাসের রূপ ধারণ করেছে। কোন উপন্যাস সেটা জানতে গেলে অবশ্যই আপনাদেরকে এই গ্রন্থ পাঠ করতে হবে। অদৃশ্য মানুষও তাই, কিন্তু এগুলো প্রত্যেকটি মানে একদম একটা বাঙালি পরিবেশে একটি বাঙালি বাংলা মৌলিক রচনার রূপ ধারণ করেছে, শুধুমাত্র তার লেখন শৈলীর গুণে। এই প্রশান্তের আগ্নেয়দ্বীপ, এটি ঠিক কোনো উপন্যাস অবলম্বনে রচিত নয়, এটা এক ধরনের সিকুয়েল রয়েছে। এটি একটি বিখ্যাত ইংরাজি রচনার সিকুয়েলের মতো। তো এটিও বাংলা সাহিত্যের তুলনায় বিরল, যে এই ধরনের একটা বিখ্যাত সাহিত্যের সিকুয়েল রচনা করা। আপনারা যারা বিশ্ব সাহিত্য সম্পর্কে অবহিত, তারা অনেকেই জানেন যে এডগার অ্যালান পোয়ের একটি বিখ্যাত উপন্যাস ছিল দ্য ন্যারেটিভ অফ আর্থার গর্ডন পিম, যেটি কিনা কেমন এক অসম্পূর্ণ অবস্থায় সমাপ্ত হয়। পরবর্তীকালে জুল ভার্ন সেটিকে সমাপ্ত করেন তার একটি রচিত উপন্যাসের মাধ্যমে। এরকম উদাহরণ আরো অনেক দেখা যায়, বাংলা সাহিত্যেও আছে। যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার শেষ ব্যোমকেশের গল্প, যেটি সে সমাপ্ত করতে পারেননি, সেইটিকে নারায়ণ সান্যাল মহাশয় সম্পূর্ণ করেন। এ ধরনের উদাহরণ পাওয়া যায়। কিন্তু কোনো বিদেশি উপন্যাসের সিকুয়েল একজন বাঙালি লিখছেন, এটি কিঞ্চিত বিরল। অমানসিক মানুষ, এটিও কোনো একটি বিখ্যাত রচনার অবলম্বনে, কিন্তু সেটি কোন রচনা সেটি নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু পাঠ করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন একটা অদ্ভুত এক কল্প জগতে তিনি আমাদেরকে নিয়ে গেছেন। এটি অবশ্য ঠিক সায়েন্স ফিকশনের মধ্যে বোধহয় পড়ে না, কিন্তু সায়েন্টিফিক ফ্যান্টাসি এবং তার চেয়ে একটু বেশি কিছুই বটে। লিখন শৈলী উপজীব্য দুই অসাধারণ, এতেও কোনো সন্দেহ নেই। মানুষের প্রথম অ্যাডভেঞ্চার, এটি কল্পবিজ্ঞান, ইতিহাস, সামাজিক সব ধরনের কাতারই বোধহয় ফেলা যায়। কেন তা অবশ্যই আপনাদের পড়ে দেখতে হবে। এবং অসাধারণ অসাধারণ এক উপন্যাস। শেষে বহু প্রকাশ তথ্য প্রদত্ত হয়েছে, সেগুলো সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হেমেন্দ্র কুমার রায় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই গ্রন্থ পাঠ করলে।
এবং আমাদের ধারণা এই গ্রন্থ পাঠ করার পর হেমেন্দ্র কুমার রায়ের ব্যাপারে আপনারা আরো বেশি উৎসাহিত হবেন এবং এই অসাধারণ লেখকের অন্যান্য রচনা পড়ার জন্য আপনারা অবশ্যই উৎকণ্ঠিত বোধ করবেন, কোনো সন্দেহ নেই। আজকে আমরা আমাদের গ্রন্থ পরিচয় এইখানেই সমাপ্ত করছি। আবার আমরা ফিরে আসব অন্য কোনো এক গ্রন্থ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। এমনই সব ইন্টারেস্টিং আপডেট পেতে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে আর সেই সঙ্গে উৎসাহব্যঞ্জক কমেন্ট লিখে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।